ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। জনাব মামুন, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইবো যে ট্রাম্প 2 দিন আগে বলেছিলেন যে 2 সপ্তাহ সময় নেবেন, এরপরে তিনি সিদ্ধান্ত জানাবেন ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি চালাবে না। কিন্তু 2 দিনের মাথায় তিনি যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। এটাকে বিশ্লেষকরা বলছেন যে এটা একটা ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু ইরানও কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, যুদ্ধক্ষেত্রে এগুলো এক ধরনের কৌশল। আমরা যারা নীতি নিয়ে কথা বলি তাদের এটা একটা ধোঁকা মনে হবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে যদিও আমরা জেনেভা কনভেনশন বা বিভিন্ন আইনের কথা বলি, বাস্তবে কিন্তু যুদ্ধক্ষেত্রে কেউ এগুলো মেনে চলে না। এটা ইরানও ভালো করে জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন একবার সিদ্ধান্ত নিয়েছে যে আক্রমণ করবে, সুতরাং এই টাইম ফ্রেমটা হচ্ছে তার প্রস্তুতির সময়। এটা ইরান ভালো করেই জানে, কারণ ইরান একটা সাম্রাজ্য পরিচালনা করেছে এমন একটা জাতি। কাজে তাদের পূর্ব অভিজ্ঞতা আছে পৃথিবী সম্পর্কে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের সময় থেকে ইরানকে চিহ্নিত করা হয়েছে যে ইভিল অ্যাক্সিস। সুতরাং সেই সময় থেকে কিন্তু মানে ইরানকে নির্মূল করার পরিকল্পনাটা মার্কিন যুক্তরাষ্ট্রের আছে, কাজে সেই প্রস্তুতিটা ইরানের ছিল। সেজন্য ইরান কিন্তু বলেছে যে এই 3টা পারমাণবিক সাইটে আক্রমণের পরে ইরান কিন্তু বলেছে যে তারা ইতিমধ্যেই তাদের সরঞ্জামাদি এখান থেকে সরিয়ে নিয়েছেন। কাজেই কাঙ্ক্ষিত যে ক্ষতিটা সেটা মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারেনি বলে তারা দাবি করেছে। তো যেটা হয়েছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সুদূর প্রসারী পরিকল্পনা, তারা আসলে ইরানকে দখল করতে চায় এবং ইরানকে একটা রিজাইন চেঞ্জ করতে চায়। রিজাইন চেঞ্জ করে ইরানকে 3 থেকে 4টা টুকরোতে পরিণত করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে উদ্দেশ্য হলো ইরানের যে প্রধান শক্তি তেল শক্তি, এইটার উপরে তার নিয়ন্ত্রণটা সে নিতে চায়। এটা সম্ভব যদি রিজাইন চেঞ্জ করা যায়, কারণ খামেনির নেতৃত্বে যে ইসলামী বিপ্লব হয়েছে, এই বিপ্লবী সরকার কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কম্প্রোমাইজ করবে না। ফলে ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পাপেট সরকার প্রতিষ্ঠা করা দরকার। সেই পাপেট সরকার প্রতিষ্ঠা করলেই ইরানের তেলের উপরে তারা নিয়ন্ত্রণ নিতে পারবে। এর উদ্দেশ্য দুটো। একটা হলো মধ্যপ্রাচ্যে ইরানের নিয়ন্ত্রণের মাধ্যমে পুরো বিশ্বের যে তেল বাণিজ্য তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আধিপত্যটা বিস্তার করতে চাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা জানি যে আগামী শতকটা কিন্তু এশিয়ার উত্থানের শতক। এটা কিন্তু সবাই বলছে যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি এবং সবকিছু মিলিয়ে এখন এশিয়ার উত্থানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান কান্ট্রি গুলো যারা ক্যাপিটালিস্ট কান্ট্রি, তারা কিভাবে টিকে থাকবে। এই টিকে থাকার অংশ হিসেবে তারা অবশ্যই মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে চায়। যে এশিয়ার যদি উত্থান ঘটেও, তাহলে সেই উত্থানকে ব্যালেন্স করার জন্য মধ্যপ্রাচ্য যদি তাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে যে হরমুজ প্রণালী থেকে শুরু করে যে বাণিজ্যের যে পকেট গুলো আছে, এগুলো তাদের নিয়ন্ত্রণে থাকে। এই জন্য আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পের যে উদ্দেশ্য সেটা হলো ইরানকে আক্রমণ করা। এই জন্য তিনি একটা কৌশল নিয়েছেন। এটা এটা ধোঁকা তো বটেই, এটা একটা কৌশল। এই কৌশলের মাধ্যমে যেন ইরান অপ্রস্তুত থাকে সেইভাবে আক্রমণটা করা যায়। জনাব মামুন, এখন সবার একটি প্রশ্ন যে এই সংঘাত এখন কোন দিকে মোড় নেবে এবং ইরান কি প্রতিক্রিয়া দেখাতে পারে। ইরান কি যুক্তরাষ্ট্রে আদৌ হামলা চালাবে কিনা, নাকি তারা ইসরায়েলি হামলা চালাবে এবং মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেগুলোকে লক্ষ্যবস্তু করবে? আমার যেটা মনে হয় এই মুহূর্তে যে মধ্যপ্রাচ্যের যে মানে ডিপ্লোমেসিটা চলছে, সেখানে আপনি দেখেন ইরান আক্রমণ করার পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প কিন্তু পুতিনের সাথে কথা বলেছেন এবং সৌদি আরবের সাথে কথা বলেছে, জর্ডান কাতারের সাথে কথা বলেছে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে, এমনকি পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে ডেকে নিয়ে দাওয়াত করে খাইয়েছে। সুতরাং এটা কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনাটা করেছেন, এটা কিন্তু সব আলাপ আলোচনা করেছেন। আপনারা লক্ষ্য করেছেন যে টুইন টাওয়ার অ্যাটাকের পরে জর্জ বুশ যেভাবে অগ্রসর হয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এখন ঠিক সেভাবেই অগ্রসর হয়েছেন, যদিও মোটিভেটেড বাই ইসরায়েল। তো সেক্ষেত্রে যেটা হলো ইরানের সামনে এখন যেটা অপশন, ইরান এখন ক্যালকুলেশন করছে। এই মুহূর্তে দৃশ্যত ইরানের পক্ষে কেউ নেই, ভিজিবলি কেউ নেই। কিন্তু এটা আমরা জানি যে ইরানকে চায়না এবং রাশিয়া সাপোর্ট করছে। কিন্তু চায়নার ক্ষেত্রে একটা সমস্যা হলো যে আগামী শতকের যে এশিয়ান উত্থান, সেখানে চায়না তার মানে হেজিমনিটা ধরে রাখতে চাচ্ছে। ফলে চায়না এখানে মানে প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না। রাশিয়ার মূল টার্গেট হলো সোভিয়েত ইউনিয়নভুক্ত যে অঞ্চলগুলো
রাশিয়ার বলয় থেকে হাতছাড়া হয়ে গিয়েছে সেই অঞ্চলগুলোর উপরে তার প্রভাব বলয় সৃষ্টি করা, এবং তার অংশ হিসেবে সে পুরো ইউক্রেনকে দখল করতে চায়। ইতিমধ্যেই কিন্তু পুতিন ঘোষণা দিয়েছেন যে পুরো ইউক্রেনই আমার। কাজে এখানে এমন হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার হয়তো আন্ডারহ্যান্ড কোনো ডিলিং হয়ে যেতে পারে। সেটা যদি হয় সেই ব্যাপারটা কিন্তু ইরান বুঝবে। ফলে ইরান এখন চেষ্টা করবে যে সংঘাতটাকে সীমিত পর্যায়ে রাখার জন্য। যদিও তারা হুমকি দিচ্ছে যে এটা প্রলম্বিত লড়াইয়ের জন্য প্রস্তুতি হচ্ছে, লড়াইকে তারা ছড়িয়ে দিবে, এটা তারা সম্ভবত করবে না। তারা হয়তো ইসরায়েলের সাথে সংঘাতটা রাখবে, কিন্তু তার যে প্রক্সি গ্রুপগুলো আছে সেই প্রক্সি গ্রুপগুলো দিয়ে একটা ইস্যু সৃষ্টি করে হয়তো বা মার্কিন স্বার্থে আঘাত করবে। কারণ ইরানের এখন যেটা ক্যালকুলেশন, ইরান আর বেশি সংঘাতে না গিয়ে কিভাবে নিজেকে সেভ করবে এইটা তাকে দেখতে হবে, যে পর্যন্ত না চায়না বা রাশিয়া বা অন্য কোনো শক্তি প্রকাশ্যে তাকে সমর্থন করা শুরু করে। এবং ওই শক্তিগুলো তাকে প্রকাশ্যে তখনই সমর্থন করবে যখন তারা দেখবে যে ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধ করার সক্ষমতা আছে। ইতিমধ্যেই ইরান কিন্তু অষ্টম দিন পার করে নবম দিনের যুদ্ধ গড়িয়ে প্রমাণ করেছে যে তারা কিন্তু মানে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে সক্ষম। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে ইরান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করবে না, বরং তারা একটু সময় নিবে। এবং ইতিমধ্যেই তারা ইসরায়েলকে কিন্তু আজকেও আক্রমণ করেছে, ইসরায়েলকে আক্রমণ করা তারা অব্যাহত রাখবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে যাওয়ার ব্যাপারে তারা হয়তো একটু সময় নিতে এবং ক্যালকুলেশন করবে, এটা আমার মনে হয়। জনাব মামুন, এখন যে প্রশ্নটা বারবার উঠছে যে পরমাণু হামলার বা পরমাণু বিপর্যয়ের কোনো শঙ্কা আছে কিনা, কারণ 2 দিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রকে যেন যুক্তরাষ্ট্র এই সংঘাতে না জড়ায়, সেক্ষেত্রে পরমাণু বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে। পরমাণু হামলার কোনো শঙ্কা করা হচ্ছে কিনা? দেখুন, এটা দুই ধরনের ব্যাখ্যা এখন আছে। আপনারা জানেন যে আমরা সাধারণত ধর্মীয় ব্যাখ্যাগুলোকে আমরা গ্রহণ করি। এই মুহূর্তে বিভিন্ন ধর্মীয় বিশ্লেষক যারা আছেন বিভিন্ন ধর্মের, তারা ধারণা করছেন যে ইসলাম ধর্মের যে বিভিন্ন ধরনের ইঙ্গিত আছে, যেটাকে বলে যে কিয়ামতের আলামত হিসেবে, যদি এটা সম্পূর্ণ একটা ধর্মীয় ব্যাখ্যা, সেই ক্যালকুলেশন গুলো মিলে যাচ্ছে যে সামনে একটা বড় ধরনের বিপর্যয় কিন্তু আগত। কিন্তু পাশাপাশি যে জিনিসটা আছে, আপনারা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই জায়গায় আমি বলবো যে একটা বড় বাজি ধরেছে। এখন হলো যে সোভিয়েত ইউনিয়ন যদি দেখে যে ইরান ধ্বংস হয়ে যায়, পুরো মধ্যপ্রাচ্য যদি আটকে যায়, তাহলে কিন্তু আমরা যেটা বলি যে ডোমিনো থিওরি অনুযায়ী আস্তে আস্তে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য শক্তির পাওয়ারকে ব্যালেন্স করার জন্য যে আইআরসি উত্থানের একটা সুযোগ ছিল, বা ডলারাইজেশনের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে একটা ভারসাম্যে আনার জন্য চীন রাশিয়া তুরস্ক, চীন রাশিয়া ইন্ডিয়া এর মাধ্যমে যে একটা ব্যালেন্স করার সুযোগ ছিল, এটা কিন্তু একেবারে জিরো হয়ে যাবে। এইটা কিন্তু রাশিয়া হতে দিবে না। এই জন্য চ্যালেঞ্জ কিন্তু একটা আছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা আছে। কারণ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়েছে ছোট্ট একটা ঘটনাকে নিয়ে। এইখানে ছোট্ট ঘটনাটা সৃষ্টি করেছে ইসরায়েল। ইসরায়েল এখন প্রভোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা থার্ড ওয়ার্ল্ডের দিকে ধাবিত হওয়ার জন্য। তো কাজেই এই ঝুঁকিটা একেবারে মানে উড়িয়ে দেওয়া যায় না। সেটা পরবর্তী ইরানের কর্মসূচি এবং তার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র আর কতটুকু রিয়াক্ট করে তার উপরেই কিন্তু নির্ভর করবে। কারণ বিশ্ব এখন গ্লোবাল পলিটিক্সে খুব উত্তপ্ত হয়ে আছে, কোন দিকে টার্ন নিবে এখন টোটাল একটা টেবিল হোমওয়ার্কের মধ্যে হয়ে গেছে। সো এটা আমরা একটু অপেক্ষা করবো, কারণ পরবর্তী পরিস্থিতির উপরেই নির্ভর করবে। তবে বিশ্বের মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমান পর্যন্ত যে কোনো সময়ের চেয়ে এখন তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে গিয়েছে এই ইরানকে আক্রমণ করার পর। জনাব আব্দুল আল মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।